সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমরা সাধারণত আমেরিকা নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে আলোচনা শুরু হবে গাজা নিয়ে। কারণ বিভিন্ন আরব কান্ট্রি যারা এতদিন বিভিন্ন নেগোসিয়েশনে জড়িত ছিলেন, সাচ এস সৌদি আরবিয়া, ইউএই, কাতার, ইজিপ্ট, তারা এখন বলছেন, একটি নতুন ডিম্যান্ড নিয়ে এসেছেন যে হামাসকে তারা দেখতে চান না, সম্পূর্ণভাবে হামাসকে সরে যেতে হবে এবং তাহলে একটি প্যালেস্টাইনিয়ান স্টেটের অর্থাৎ রাষ্ট্রের প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এটি এখন পালে হাওয়া পাচ্ছে বেশ। এর সাথে মনে রাখবেন কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি সহ অন্যান্য দেশ, ইভেন আমরা ইংল্যান্ডের কথা শুনছি যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতিতে রাজি আছেন, কিছু শর্ত সাপেক্ষে। সেই ব্যাপারে আলোচনা থাকবে। আরও আলোচনা থাকবে ট্রাম্পের ট্যারিফ এবং তার প্রভাব বাংলাদেশের উপর, যেখানে বাংলাদেশের উপর বসানো হয়েছে এখন 20%, ইন্ডিয়ার উপরে বসানো হয়েছে 25%। কিন্তু বাংলাদেশ আমদানির ক্ষেত্রে যে ট্যারিফ বসিয়েছেন বিভিন্ন দেশের উপর, বিভিন্ন দ্রব্যের উপর, আসলে সেটি কতখানি যৌক্তিক? ডাজ ইট রিয়েলি মেক এনি সেন্স? সেটিও আলোচনায় থাকবে। এর সাথে একটি বড় ব্যাপার, যেটি টেক্সাসের রিডিস্ট্রিক্টিং করছেন রিপাবলিকানরা, এবং তার মাধ্যমে তারা আশা করছেন এটি সম্পূর্ণ হলে তারা সেখান থেকেও 5টি নতুন সিট পেতে পারেন এবং পাবেন বলে তাদের বিশ্বাস। অবস্থার দৃষ্টিতেও সেরকম মনে হচ্ছে। কিন্তু কেন? এটি কি যৌক্তিক, ডেমোক্রেটিক, ইজ ইট রেসিস্ট? এটি নিয়ে আলোচনা থাকবে। আরও আলোচনা থাকবে। আজ অগাস্টের 1 তারিখ, অগাস্টের 5 তারিখ আর কয়েকদিনের মধ্যেই, সেটির বেশ কয়েকটি ব্যাপার আছে। আগামী 3-4 দিনের মধ্যে অনেক কিছু হতে পারে বলে অনেকে মনে করছেন। একই সময় আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তো নেই, মতনৈক্য অনেক বেশি। এবং বিএনপি এখন বলছেন যে চার্টার তৈরি করা হচ্ছে, জুলাই সনদ যেটিকে আমরা বলছি, সেটি খুব ভালো কথা, কিন্তু এটি সংবিধানের সাথে যুক্ত করা যাবে না। কেন যুক্ত করা যাবে না? আসলে কি যৌক্তিক? যুক্ত হলে ক্ষতি কি? সেটি আমরা খতিয়ে দেখব। এবং আসলে হোয়াট ক্যান হ্যাপেন, অগাস্ট 5 তারিখে আসলে কি হতে যাচ্ছে, অগাস্টের 5 তারিখের পরেই বা কি হবে, কোন গতিপথে থাকবে বাংলাদেশ, সেটি আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। এই সমস্ত জিনিস আলোচনা থাকবে। এবং আজকের আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, লেখক, গবেষক, সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। আপনি বুঝতে পারছেন নাকিবুর রহমান, অনেক প্রশ্ন থাকবে যেহেতু ট্যারিফ নিয়ে আপনি প্রফেসর অফ ইকোনমিক্স। সো আই উইল গেট সাম সলিড অ্যান্সার এবং বোঝার চেষ্টা করব আসলে কি হচ্ছে। আমি শুরু করব গাজা নিয়ে এবং হাসান ফেরদৌস চলে যাব আপনার কাছে। এই যে গাজা, যে আরব রাষ্ট্রের যে ডিম্যান্ডটি তুলে এনেছেন, আপনি যদি আমাদেরকে, যদিও আমি অল্প একটু বলেছি, একটু খুলে বলুন যে তাদের দাবিগুলোই কি, কেন, এবং আসলে রাজনৈতিকভাবে কি এটি সম্ভব কিনা। ধন্যবাদ হাবিব ভাই। নকি ভাই, সালাম আলাইকুম। নতুন যে প্রস্তাব গৃহীত হয়েছে গত সপ্তাহে জাতিসংঘের সম্মেলনে, আপনারা জানেন জাতিসংঘে গত সপ্তাহে প্যালেস্টাইন প্রশ্ন সম্মেলন হয়ে গেছে, মূলত ফ্রান্স এবং সৌদি আরবের উৎসাহে, উদ্যোগে, সমর্থনে। তাতে নতুন যে জিনিস উঠে এসে হচ্ছে যে এই সমর্থনকারী দেশগুলি একটি ডিমিলিটারাইজ বা নিরস্ত্রীকৃত প্যালেস্টাইনের কথা বলছে, ফিউচার স্টেটের কথা বলছে, যে স্টেট ইসরায়েলের সাইড বাই সাইড পিস এন্ড সিকিউরিটি বাস করবে। পুরনো ফর্মুলা। তারা যুক্তি দেখে, তারা শর্ত দিয়েছে যে ইসরায়েল শুধু এই রাষ্ট্রকে সমর্থনই করবে না, স্বীকৃতি দেবে না ফিউচার প্যালেস্টাইন স্টেটকে, পাশাপাশি তারা পশ্চিম তীরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্যানশন হচ্ছে সেটেলমেন্টসে, সেটা তারা বন্ধ করবে। এটা একটা দিক। অন্য বড় দিক হচ্ছে যে এবারে প্রথমবারের মতো প্রস্তাব এসছে, এবং যে প্রস্তাব আপনি যেমন বললেন আরো সমর্থন করেছে, তা হচ্ছে যে গাজা থেকে হামাসকে সরে যেতে হবে, হামাসকে ডিজার্ম করাতে হবে, এবং হামাস আর পলিটিক্যাল যে এখন নিয়ন্ত্রণ তারা রেখেছে গাজার উপরে, তা তারা রাখবে না। এটা খুবই সিগনিফিকেন্ট এই কারণে যে এই প্রস্তাবটা সমর্থন করেছে প্র্যাকটিক্যালি সকল আরব দেশ। 22 সদস্য বিশিষ্ট আরব লীগ তারা এই প্রস্তাবে সমর্থন করেছে। সৌদি আরব, কাতার, ইজিপ্ট, কুয়েত, এভরিবডি সাপোর্ট করেছে। আপনারাও জানেন যে হামাস এই মিলিশিয়া বাহিনী, যা ইসরায়েলের চোখে, আমেরিকার চোখে টেরোরিস্ট অর্গানাইজেশন,
কিন্তু প্রায় অলমোস্ট এন্টারলি ডিপেন্ড করে কাতারের উপরে এবং আরো দুই একটা গালফ স্টেটের উপরে পয়সার জন্য। যদি পয়সার সাপ্লাই বন্ধ হয়ে যায়, হামাস কিন্তু পলিটিক্যালি সার্ভাইভ করতে পারবে না। হামাসের রাফলি 22 থেকে 25 হাজার সদস্য ছিল যুদ্ধের আগে, 7 অক্টোবরের আগে গত বছরে। এখন এই প্রায় 2 বছর যুদ্ধের পরে এই সংখ্যা কমে এসছে রাফলি অ্যাবাউট 10-12,000 ট্রেন। আরো 10 কি 12 হাজার আনট্রেন সোলজার আছে বা মেম্বার আছে বলে ভাবা হয়। আমরা নোবডি ক্যান ফর শিওর বলতে পারবে, বাট রাফলি 10-12 হাজার এখনো হয়তো বেঁচে আছে ভাবা হচ্ছে। আমি অনুষ্ঠানে বলেছিলাম, আমার বক্তব্য ছিল যে হামাস সরে যাওয়া উচিত এই কারণে যে এই 10-12 হাজার সৈন্য দিয়ে হামাস ইসরায়েলকে এবং আমেরিকাকে বিট করতে পারবে না। অন্যদিকে এই 10-12 হাজার সৈন্যের কারণে আমার বিবেচনায় গাজার 22 লক্ষ লোক, 2.2 মিলিয়ন লোক জিম্মি হয়ে আছে। আপনারা জানেন, হয়তো জানেন, পত্রপত্রিকা তেমন একটা আসেনি। তা হচ্ছে যে হামাসের বিরুদ্ধে কিন্তু গাজায় গত 6 মাসে, গত 1 বছরে বেশ উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে। হামাসের বর্তমান যারা ক্ষমতাধীন সেখানে আছেন গ্রেফতার করেছে, একজনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। আই ক্যানট কনফার্ম দ্যাট, কারণ কনফার্মেশনের কোনো সুযোগ নেই, কারণ গ্রাউন্ডে কোনো আমাদের সাংবাদিক নেই। আমাদের বিভিন্ন সূত্র থেকে কানা ঘুষে শুদ্ধ জানতে হচ্ছে। এখন যে প্রস্তাবটা আসলো এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যদি হামাস সরে যায়, রেশনালটা কি? আমি আগে বললাম হামাস আর পলিটিক্যালি পটেন্ট কোনো পলিটিক্যাল ফোর্স নয়। ইসরায়েল কি বলছে এতদিন ধরে? হামাসকে নিরস্ত্র নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামবে না। এই প্রায় 2 বছরে ইতিমধ্যে 60,000 লোক মারা গেছে। এই সপ্তাহে ওয়াশিংটন পোস্ট চমৎকার রিপোর্ট করেছে, তারা দেখিয়েছে যে এই যুদ্ধে এই পর্যন্ত 16,500 শিশু মারা গেছে এবং প্রতিটি শিশুর নাম তারা তালিকাভুক্ত করেছে। তারা চার্ট কোড দেখে দিয়েছে এই যুদ্ধে এই পর্যন্ত 16,500 শিশু মারা গেছে, এই তাদের নাম। অনেকের গল্প দেখেছি আমরা, অনেকের ছবিও দেখেছি আমরা। এই ঘটনাটা কেন ঘটছে? হঠাৎ করে কি এমন ঘটলো যে আমেরিকার পত্র পত্রিকায় এমন তথ্য দিচ্ছে যে তথ্যটা ইসরায়েলের বিরুদ্ধে? বা এই প্রস্তাবই বা কি করে নেওয়া হয় জাতিসংঘে, যেখানে ইউরোপিয়ানরা, ফ্রান্স, ইউকে, বিভিন্ন ইউরোপীয় দেশ সমর্থন করছে, শুধু সমর্থনই করছে না, তারা বলছে এই সেপ্টেম্বরে যখন জাতিসংঘের সম্মেলনে বসবে সাধারণ পরিষদের, সেখানে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে রাষ্ট্র হিসেবে। ফ্রান্স, ইউকে, কানাডা, আমেরিকার ঘনিষ্ঠ অ্যালাই, এরা পশ্চিমা জোটের প্রধান এরা সদস্য, তারা বলছে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। ইসরায়েল নাখোশ, আমেরিকা নাখোশ। কেন বলছে? আপনি এই প্রশ্ন আমাকে আগে করেছিলেন, একবার আমি রিপিট করি, বুঝিয়ে বলি কেন, ঘটনাটা কি ঘটেছে। প্রথম কথা হচ্ছে যে গত 2 বছরে যে অভাবিত অমানবিক নির্যাতন, অমানবিক গণহত্যা চলছে, জাতি হত্যা চলছে প্যালেস্টাইনে, আমেরিকায় খুব একটা ছাপা হয় না, জানি না আমরা, পত্রপত্রিকায় আসা হয় না, টিভিতে তো নাই। ইউরোপে অনেক বেশি কিন্তু খবরটা প্রচারিত হচ্ছে, পত্রপত্রিকা, টেলিভিশনে বিশেষ করে। এরপরে জনমত ইউরোপে কিন্তু ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। আমি দেখছি গত সপ্তাহে গ্যালাপের নেওয়া সর্বশেষ যে জনমত, তার দেখা যাচ্ছে যে ইউরোপের, পশ্চিম ইউরোপের 62% মানুষ ইসরায়েলের বর্তমান পরিচালিত নীতির বিপক্ষে। 62% লোক। অন্যান্য দেশে আরো বেশি। আয়ারল্যান্ডে মনে করা যাক আরো সিগনিফিকেন্ট, আয়ারল্যান্ড অনেক বেশি, অলমোস্ট ক্লোজ টু 80% লোক ইসরায়েলের বিপক্ষে। ইউকেতে 60+ সংখ্যক মানুষ ইসরায়েলের বর্তমান নীতির বিপক্ষে। এই অবস্থায় পলিটিক্যালি এই দেশগুলি ইসরায়েলের সঙ্গে আগে মতো সম্পর্ক রাখতে পারছে না, পলিটিক্যালি এটা ভায়াবল না তাদের জন্য। ফলে তারা একটা টোকেন আমাদেরকে দেখাচ্ছে, টোকেন, রিয়েল কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইতিমধ্যেই বিশ্বের 140টি দেশ কিন্তু স্বীকৃতি দিয়ে বসে আছে, আজ থেকে নয়, 15 বছর ধরে কিন্তু স্বীকৃতি দিয়ে বসে আছে জাতিসংঘের 140টি দেশ। সো হোয়াট? সবার চোখের সামনে একটু বললাম 60,000 লোক মারা গেছে, প্রায় 1 লক্ষ লোক হতাহত হয়েছে, 16,500 শিশু মারা গেছে। কি হয়েছে? কেউ তো কিছু করেনি, কোনো কিছু তো বন্ধ হয়নি। ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ হয়নি, অস্ত্র পাঠানো বন্ধ হয়নি, অর্থ পাঠানো বন্ধ হয়নি, আমেরিকার লোন দেওয়া বন্ধ হয়নি, অনুদান দেওয়া কিছুই বন্ধ হয়নি। ফলে এই স্বীকৃতি দেওয়াটা এটা একটা জেস্টার মাত্র, কিন্তু এটা একটা পলিটিক্যাল ওয়েট ক্যারি করে। পলিটিক্যাল ওয়েটটা কি?
বোঝা যাচ্ছে যে এর ফলে ইসরায়েল এবং আমেরিকা দুটো পাশাপাশি দেশ, কিন্তু আমরা বলি জয়েন্ট বেসিক্যালি হিপে তারা জয়েন্ট হয়ে আছে রসুনের কোয়ার মতো। এই দুই দেশ ক্রমান্বয়ে একাকী হয়ে পড়ছে। বিশেষ করে ইসরায়েল ডিপ্লোম্যাটিক্যালি তারা শুধু ক্রমান্বয়ে না, এখন প্র্যাকটিক্যালি তারা একাই হয়ে পড়েছে। তবুও তারা যুদ্ধ করে যায়, তার মূল কারণ ইসরায়েলের ইন্টারনাল ডাইনামিক্সটা। নেতানিয়াহু যে সরকার, সেই সরকারে এমন সব মেম্বার আছে যারা কোনোভাবেই সম্মত নয় গাজা থেকে সরে আসতে। তারা মনে করছে যে এই একটা সুযোগ আমাদের গাজাকে প্যালেস্টিনার শূন্য করে ফেলবার, এক্সপেল এভরিওয়ান। জি, যাবে কোথায়? তারা প্রস্তাব করছে জর্ডানে পাঠাও, মিশরে পাঠাও, তা না হলে আফ্রিকার কোনো কোনো দেশে। তারা অলরেডি প্রস্তাব করছে সোমালিয়াতে, লিবিয়াতে, এমনকি রোয়ান্ডাতে পাঠানোর কথা তারা শুরু করেছে সেখানে পাঠানোর জন্য। বলছে ভলেন্টারি রিপ্যাট্রিয়েশন। কেউ নিজের দেশ ছেড়ে আফ্রিকার বিজন অরণ্যে যে বাস করবে, এটা হতে পারে? হতে পারে না। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব একটা প্রস্তাব করেছিলেন, গাজায় তিনি ফ্রেঞ্চ রিভিয়ারের মতো উদ্যান বানাবেন, কিন্তু সবাইকে বাদ দিয়ে, সব গাজাবাসীকে এক্সপেল করে। এর পাল্টা একটা প্রস্তাব আমরা দেখেছি 5টি আরব দেশ, ইজিপ্ট তার প্রধান, দিয়েছিল যে আমরাই, মানে আরবরাই এই ধ্বংসপ্রাপ্ত গাজাতে নতুন শহর গড়ে তুলবো। অলমোস্ট $5 বিলিয়ন খরচ হবে, টাকাটা আমরাই রেজ করবো, আমরাই বানাবো। তুমি ট্রাম্প সাহেব, ইউর এ ডেভেলপার, ইউ ক্যান জয়েন আস। প্লাস একটি আন্তর্জাতিক শান্তি মিশন থাকবে সেখানে, যারা নিরাপত্তা দেবে, এবং বিভিন্ন প্রবাসী বসবাসরত প্যালেস্টিনিয়ানরা যারা পলিটিক্যালি হামাসের সঙ্গে যুক্ত নয় এমন টেকনোক্র্যাটদের দিয়ে একটি গভর্নমেন্ট হবে, যে গভর্নমেন্ট সাপোর্ট করবে প্যালেস্টিন অথরিটিকে। এটা হচ্ছে ক্লু, যে এই উভয় এলাকার উপরে, গাজায় এবং পশ্চিম তীরের উপরে একক নিয়ন্ত্রণ ফিরে পাবে মাহমুদ আব্বাস। মজা হচ্ছে কিন্তু 2005 সালের শেষ নির্বাচন হয়েছে পশ্চিম তীরে এবং গাজায়, যে নির্বাচনে মাহমুদ আব্বাসের হামাস হেরে গিয়েছিল গাজাতে। তার মানে একটি পরাজিত শক্তি যে গত 20 বছরে বেআইনি ভাবে ক্ষমতায় আছে, তাদেরকে ডেকে আনা হচ্ছে গাজাতে ক্ষমতা দখল করবে। it is very interesting that মাহমুদ আব্বাস মানে প্যালেস্টিনদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নন এই মুহূর্তে। সমর্থন 13%, Yes, ইভেন ইন ওয়েস্ট ব্যাংক 30%। হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে প্রস্তাবটা বললাম আমি, একটা নিরস্ত্র ডিসআর্মড একটি প্যালেস্টাইন প্রস্তাব করা হচ্ছে, বাট নাথিং অ্যাবাউট ইসরায়েল। গাজাতে যে ইসরায়েল থাকবে, তারাও কি আর্ম থাকবে? রাইট, ইয়েস। তার মানে প্রতিবাদ করবার, আমাকে রক্ষা করবার কোন শক্তি আমার থাকবে না, ইসরায়েলের কিন্তু আমাকে আক্রমণ করবার সম্পূর্ণ শক্তি থাকবে। ফলে এটা একটা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। এর ফলে যদি যুদ্ধ থামে তাতে আমি খুশি, হামাস চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি মনে করি না যে এর ফলে প্যালেস্টাইনের রাষ্ট্র গঠিত হবে, স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। কিন্তু এই যে ফের আলোচনায় চলে এসছে বিষয়টি, আমরা যে এই টেলিভিশনে কথা বলছি, আমরা জাতিসংঘ সম্মেলনের কথা বলছি, আমরা, আমার চোখে ইটস এ পজিটিভ থিং। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমি নকিবুর রহমান আপনার কাছে যাব। আপনি যদি কিছু এখানে যোগ করতে চান যোগ করতে পারবেন, কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন আছে, কিন্তু আমি অন্য একটি প্রশ্ন আপনাকে করবো, কিন্তু এই প্রশ্নটি একটু আমরা শুনলাম হাসান ফেরদৌসের কাছে যে হামাসের কাছে জিম্মি হয়ে আছেন ফিলিস্তিনের জনগণ, তাদের জন্য এই দুর্দশা এখন তাদের ভোগ করতে হচ্ছে। কিন্তু আমরা জানি যে এই দুর্দশাটা আজ শুরু হয়নি, 1948 সালে শুরু হয়েছে। আসলে ফিলিস্তিনের জনগণ তখন থেকে এখন পর্যন্ত আন্ডার সিজ, প্রতিনিয়ত তারা জমি হারাচ্ছেন, প্রতিদিন তারা বাড়ি হারাচ্ছেন, প্রতিদিন তারা স্বজন হারাচ্ছেন। এখন যে চারিদিকে পশ্চিমা বিশ্বের হঠাৎ করে দেখে মনে হবে টনক নড়লো, হাসান ফেরদৌস বলেছেন যে উনি বিশ্বাস করেন না ইটস ইন গুড ফেইথ, ইট ইজ জাস্ট আই ওয়াশ। আমি তার সাথে একমত এই ব্যাপারটিতে। আপনারও কি তাই মনে হয়? এবং এই যে আপনি একটি স্থানকে নিশ্চিহ্ন করে দিয়েছেন কমপ্লিটলি, দের ইজ নো ওয়াটার, দের ইজ নো ফুড, দের ইজ নো শেল্টার, নাথিং, তারপর আপনি থামছেন না। এখন বিশ্ববাসীর কাছে আপনি হয়ে গেছেন চরম একটি রোগ স্টেট। সাধারণ মানুষ বিশ্বের সব দেশে বিশ্বাস করে যে ইসরায়েল একটি দেশ যে আসলে সভ্যতা, ভদ্রতা, ভব্যতা কিছু জানে না।
আপনি যদি কিছু যোগ করতে চান এটার সাথে আপনি যোগ করতে পারবেন, সেটি আপনার আপনার কাছে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ট্রাম্প ট্যারিফ নিয়ে আপনি ছোট করে এখানে বললে আমি ট্যারিফের প্রশ্নটি মনে করিয়ে দিব আপনাকে। জি, অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই। যেটা দিয়ে শেষ করেছেন আমি ওটা দিয়ে শুরু করি। বিষয়টা হলো যে আমরা যদি এই ৭ই অক্টোবর থেকে আজ পর্যন্ত যেই ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করি, যে অলমোস্ট ৬০,০০০ মানুষ মারা গিয়েছে। এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পোরশন হলো শিশু। এই হত্যাকাণ্ডের জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনি হামাসকে ডিসআর্ম হতে বলছেন, কিন্তু এই পুরা গণহত্যার জন্য দায়ী ইসরায়েল। আপনি ইসরায়েলকে ডিসআর্ম করার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে আগে আসার কথা, যে একটা একটা সংঘর্ষে যারা মূল পারপিট্রেটর তাদের ব্যাপারে আপনি কিছু বলছেন না, কিন্তু যাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে দীর্ঘদিন ধরে, যারা সামান্য রেজিস্ট্যান্স গড়ে তুলছে আত্মরক্ষার জন্য, হ্যাঁ, তাদের কাজকর্মকে আপনি পছন্দ করেন না, তাদেরকে আপনি সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদেরকে ডিহিউম্যানাইজ করছেন, দ্যাটস ওকে। কিন্তু আপনি মানে এটা অনেকটা ভিকটিম শেমিং এর মতো অবস্থায় চলে যাচ্ছে। আমি এখানে কয়েকটা কথা বলে শুরু করব। তার আগে আমি দর্শকদের জন্য, যেহেতু সময় কম, আমি অনেক আগে একটা বই পড়েছিলাম, ২০০৮-৯ এর দিকে পড়েছিলাম বইটা, ২০০৭-এ পাবলিশড হয়েছে। বইটার নাম হলো হামাস দ্য আনটোল্ড স্টোরি, মিলিটেন্টস, মার্টার্স অ্যান্ড স্পাইস। এটা জাকি শিহাবের লেখা। বইটা ২০০৭ সালে পাবলিশড হয়েছে। ইটস অ্যান আই ওপেনার বই। জাকির শিহাব একজন আমেরিকান জার্নালিস্ট, প্যালেস্টিনিয়ান ব্যাকগ্রাউন্ডের। তিনি একদম ডিটেইলড অ্যাকাউন্ট দিয়েছেন। সো এই বইটাতে খুব ডিটেইল ভাবে লেখা। প্রথম প্রশ্নটা জাকি শিহাব যেটা করেছেন আমাদের আজকের আলোচনার সাথে এটা প্রধানযোগ্য, সেটা হলো যে হামাসের জন্ম হয়েছে হলো 1987। 1970 থেকে তাদের কিছু কার্যক্রম ছিল, কিন্তু অফিসিয়ালি 1987-এ হামাসের মূলত কার্যক্রম শুরু। এবং হামাস ২০০৫ সালের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই। মূলত গাজা ভিত্তিক তারা রিলিফ এবং সোশ্যাল ওয়ার্ক তারা করতেন, এডুকেশন ইনস্টিটিউশন গুলা তারা রান করতেন, শিক্ষা কার্যক্রম, এবং এটাই কিন্তু তাদের মূল কাজ ছিল। এবং অফকোর্স তাদের একটা আর্মড গ্রুপ ছিল যারা রেজিস্ট্যান্ট গ্রুপ হিসেবে পরিচিত ছিল। এবং আমরা যদি কি বলা যায় যে মানে যারা সুইসাইড বোম্বিং যারা শুরু করেছিল তাদের মধ্যে সবচেয়ে প্রথম যে গ্রুপটা ছিল সেটা কিন্তু ডাজন্ট কাম ফ্রম হামাস আউটফিট, সেটা ছিল আল ফাতাহ ব্রিগেড, যেটা পিএলওর একটা অফশুট। পিএলওর কিন্তু একটা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একটা অঙ্গ সংগঠন ছিল আল ফাতাহ ব্রিগেড। সেটা কিন্তু প্রথম সুইসাইড বোম্বিং অ্যাটাক শুরু করেছিল। হামাস এখনো পর্যন্ত কিন্তু কোনো সুইসাইড বম তারা ওভাবে করেনি। বেসিক্যালি তাদের কিছু মিশন ছিল যেখানে এই মিশনের যারা নেতৃত্ব দিয়েছে তারা নিহত হয়েছে, কিন্তু ওরকম গায়ে বোমা বেঁধে শত্রুর উপরে পড়ে যাওয়া, দ্যাট ইজ আল ফাতাহ ব্রিগেড। তার সাথে কিন্তু হামাসের সম্পর্ক নেই। সো আল ফাতাহ ব্রিগেড হ্যাজ মোর মিলিটেন্ট এলিমেন্ট ইন ইট দ্যান হামাস ইটসেলফ। সো প্রশ্নটা হলো যে হামাস ২০০৬ সালের যে নির্বাচন হলো গাজাতে, যেটার কথা হাসান ফেরদৌস ভাই বলেছেন, যেই ইলেকশনে একেবারে ভরাডুবির মধ্যে পড়ে গিয়েছিল ফাতা, এটার কারণটা হলো যে ফাতা leadership including Mahmoud Abbas has failed Palestinian people. তারা প্যালেস্টিনিয়ান জনগণের অধিকার রক্ষাতে ব্যর্থ ছিল। এই কারণে হামাস ওয়াজ ফোর্সড ইনটু পলিটিক্স। তাদের কিন্তু পলিটিক্সে ইনভলভমেন্টের ওরকম কোনো ইচ্ছা ছিল না, কারণ তাদের প্যালেস্টিনের মুক্তিটাই ছিল মূল বিষয়। এবং এই কারণে তারা, ইয়াসির আরাফাত যতদিন জীবিত ছিল তারা কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল এজেন্ডা তাদের ছিল না, বিকজ দে ট্রাস্টেড ইয়াসির আরাফাত। কিন্তু মাহমুদ আব্বাস সহ নাবিল সাদ, পিএলওর যে সমস্ত লিডারশিপ, দে ওয়ার এক্সট্রিমলি কারাপ্ট অ্যান্ড দে ওয়ার প্লেড বাই ইউএস অ্যান্ড দে ওয়ার প্লেড বাই ইসরায়েল। এই কারণে হামাসের উত্থান, এবং এখনো হামাস জনপ্রিয়। সো আমি আই উইল কাট টু দ্য চেজ, যে হামাসের যে পলিটিক্যাল আইডিওলজি, এটাকে ইউএই, ইজিপ্ট এবং সৌদি আরব পছন্দ করে না, এবং শুরু থেকেই তারা এই হামাসের বিরোধিতা করেছে। শুধুমাত্র একটা সময় ইরান তাদের সহযোগিতা করত, কিন্তু সিরিয়ার যুদ্ধের পর থেকে হামাস ইরানের কাছ থেকে আর কোনো সহযোগিতা নেয়নি। মূলত হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন যে কাতার থেকে একটা বড় তারা সহযোগিতা পেত,
সুতরাং কাতারের ভূমিকাটা এখানে খুবই ক্রিটিক্যাল। যদিও বলা হচ্ছে যে কাতার এই সৌদি ইউএন লেড ডিজার্মের সাথে একমত, কিন্তু কাতার কতটা কি বলছে এটা পরিষ্কারভাবে আমি এখনো জানি না। সো আমি এতটুকু বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি আইওয়াশ, এবং এটার কারণ কিছু ডেসপারেশন থেকে এসছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি, দিস ইজ আনপ্রেসিডেন্টেড, প্রায় 27 জন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান তারা ইসরায়েলের আর্মস সাপোর্টের বিরুদ্ধে $675 মিলিয়ন আর্মস সেলের বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন। এটা কিন্তু ইটস আনপ্রেসিডেন্টেড, যে শুধুমাত্র আমরা বার্নি স্যান্ডার্সকে দেখতাম, আর রিসেন্টলি যোগ হয়েছিল আমাদের মেরিল্যান্ডের কংগ্রেসম্যান যিনি ভ্যান হলেন, এই দুইজন কনসিস্টেন্টলি ইসরায়েলের বিরোধিতা করতেন। কিন্তু এর বাইরে 27 জন কংগ্রেসম্যান, ইনক্লুডিং several Jewish congressmen like John Ossoff, তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। আমরা দেখেছি যে মার্জেরি টেইলর গ্রিনের মতো র্যাবিট, আমি এগেন I agree with her on 99 political agendas, কিন্তু তিনি কংগ্রেসের ফ্লোরে তিনি বক্তৃতা দিয়ে বলেছেন যে ইসরায়েল ইজ কমিটিং জেনোসাইড। আমি এখন বর্তমানে কেন্টাকি আছি, লুইভিল এলাকার যিনি কংগ্রেসম্যান থমাস মেসি, তিনি বারবার বলে আসছেন যে ইসরায়েল হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, জেনোসাইড করছে। সো আমরা কিন্তু, এবং রিসেন্টলি ট্রাম্প কিন্তু নেতানিয়াহুকে পরিষ্কার বলেছে একটা ফোন কনভারসেশনে যে মাগা ইজ ম্যাড এট ইসরায়েল। সো ইসরায়েলের এই যে বন্ধুহারা হয়ে যাওয়াটা, এখানে সৌদি আরব, ইউএই এন্ড Egypt, they are coming to bail Israel out like always they do, এবং আমার মনে হয় যে এটা হলো আপনার ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে, সেখানে আপনি ব্যান্ডেড দেওয়ার মতো একটা সমাধান। হামাসকে ডিজার্ম করতে বললে ফর দ্য সেক অফ প্যালেস্টিনিয়ান সার্ভাইভাল দে উইল ডিজার্ম টুমরো, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হলো যে হামাসের প্রতি ইসরায়েলের ক্ষুব্ধ হওয়ার কারণ হলো দে আর দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফর দ্য রেজিস্ট্যান্স। হামাসকে সরিয়ে ফেললে ইসরায়েল প্যালেস্টাইনকে গিলে ফেলতে তাদের কোনো অসুবিধা হবে না। পিএলও ইজ কম্প্রোমাইজড, এবং পিএলও কে যে হাসান ভাই যেটা বললেন যে তাদের জনপ্রিয়তা একেবারেই মানে শূন্যের কোঠা, এরকম একটা অজনপ্রিয় দলকে, অজনপ্রিয় একটা গোষ্ঠীকে আপনি গভর্নেন্সে নিয়ে আসছেন। এটা তো আপনি ওয়েস্ট সারা দুনিয়াতে গণতন্ত্র প্রমোট করে, অথচ আপনি মানুষ মেরে ফেলবেন, যারা মারছে তাদের সহযোগিতা করবেন। অন দ্য আদার হ্যান্ড যাদের প্রতি জনসমর্থন আছে তাদেরকে আপনি again ডিজার্ম করতে বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু who is going to protect them when Israel attacks them? So there has to be a clear road map, যে প্যালেস্টাইনিয়ানরা আক্রান্ত হলে কারা তাদেরকে রক্ষা করবে। তাহলে তো হামাসের অস্ত্র তুলে ধরার কোনো প্রয়োজন নেই। জি, ধন্যবাদ। আপনাদের দুজনের কথা শুনে যেটি মনে হলো যে এই যে পশ্চিমা বিশ্বের যে কথাটি চলছে, এটা আই ওয়াশ, এখানে তেমন কিছু হবে না। কিন্তু হাসান ফেরদৌস বলছেন যে এটাও উনি পজিটিভ হিসেবে দেখছেন, আমিও পজিটিভ হিসেবে দেখতে চাই। আমি পজিটিভ হিসেবে দেখছি, এটি একটি বড় ব্যাপার। আমি মনে করি যে এটা সমাধান না। হ্যাঁ, কিন্তু পিএলও, আপনি যেটা বলছেন পিএলও কম্প্রোমাইজ, পিএলও ইজ নট কম্প্রোমাইজ। পিএলও ইন ফিলিস্তিন রিগার্ড করা হয়ে থাকে যে তারা হচ্ছেন ইসরায়েলি কোলাবোরেটর, এবং আপনারা দুজনেই সেটা জানেন। হ্যাঁ, আমি একটু পরিষ্কার করে দিলাম। আর এই পশ্চিমা বিশ্বের যে দেশগুলো এখন যে কথা বলছে যে তারা এটা না হলে তারা ফিলিস্তিনকে স্টেটহুড দিয়ে দিবেন, সেপ্টেম্বরে এটা হবে সেটা হবে, সেটা আজকে সকালে যখন আমি এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে একটি কবিতার কথা মনে পড়ে গেছিল। তো আমি বিখ্যাত একজন আছেন, ওনার সাথে কথা বলছিলাম, উনি আমাকে মনে করে দিলেন যে কোন বইতে এটা লেখা আছে। লেখক আপনার দুজনেই চিনবেন হয়তো, খলিল জিবরান খলিল, ফিলিস্তিন, লেবানিজ ভেরি বিখ্যাত পোয়েট, দ্য প্রফেট বইটির নাম আমার মনে ছিল না। ওখানে দুটি লাইন আমার মনে পড়ে গেল, ডু নট বিলিভ হ্যাভ লাভার, ডু নট বিলিভ হ্যাভ এ ট্রুথ। সো এই যে পশ্চিমা বিশ্বের কথাগুলোই, দিস আর নট ইভেন হ্যাভ ট্রু, দিস ইজ কমপ্লিটলি আনট্রু। এনিওয়ে, আমি একটু ট্যারিফ প্রসঙ্গে যাব, আমাদের হাতে সময় কম। নাকিবুর রহমান, আপনার থেকে শুরু করছে পুনরায়। বাংলাদেশের উপর 20% ট্যারিফ দেওয়া হয়েছে, ইন্ডিয়ার উপরে 25%। ইতিপূর্বে আমরা মনে করছিলাম যে বাংলাদেশের উপরে 35% থাকবে, ইন্ডিয়ার উপরে 20% বা 15%, তাতে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হবে, এবং এই ক্ষতি বাংলাদেশ হয়তো সারিয়ে উঠতে পারবে না। এটি আপনি কিভাবে দেখেন? এটি আসলে উইনিং অর লুজিং?
সো এখানে একটু ক্লারিফাই করা দরকার আছে, এটা আমিও অত ডিপলি চিন্তা করিনি, কিন্তু আমাদের আলোচনার আগে আমি হাসান ফেরদৌস ভাইকে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে উনি মনে করিয়ে দিলেন যে এই 20% এর কথা আমরা বলছি, এর উপরেও কিন্তু একটা বেসলাইন 15% টেরিফ আছে। সো ইন সাম রিগার্ডস, সো এটার এই 15%-এর সাথে এই 20%-এর মধ্যে কিন্তু অনেক কিছুই যোগ হবে, এবং টু সাম এক্সটেন্ট ইট ক্যান রিচ 35% অন সাম প্রোডাক্ট। সো এটা আমি মনে করিয়ে দিতে চাই। সো ডেফিনেটলি দিস ইজ এ প্রোগ্রেস। এই প্রোগ্রেসটা এই কারণে যে 35%-এর সাথে ওই বেসলাইন যদি যোগ করা হতো, তাহলে পরে আলটিমেট কোনো কোনো প্রোডাক্টের জন্য টেরিফ হয়ে যেত অলমোস্ট 50%, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় যেই এক্সপোর্ট আমেরিকাতে, সেটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এবং আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে অলমোস্ট প্রায় বাংলাদেশে অলমোস্ট মানে আমি আইডেন্টিফাই করেছিলাম প্রায় 400-র উপরে গার্মেন্টস যারা তাদের 90% এক্সপোর্ট করেন আমেরিকাতে। সো যদি এই বিপুল পরিমাণ টেরিফ যুক্ত হতো, তাহলে পরে তারা তাদের দাম কমিয়ে নেওয়াটা তাদের পক্ষে সম্ভব হতো না, অনেকগুলা ফ্যাক্টরি হয়তো শাটডাউন করে ফেলতে হতো। জি সো সেদিক থেকে ডেফিনেটলি এটা ইটস এ প্রোগ্রেস, কিন্তু এটাকে আরো কম করে নেওয়ার জন্য ভবিষ্যতে আরো চেষ্টার জি প্রয়োজন রয়েছে। আমরা যদি বাংলাদেশ এবং আমেরিকার ট্রেডটা দেখি, যে অলমোস্ট $10.6 বিলিয়ন মতো ট্রেড, এখানে আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি হলে $8.4 বিলিয়ন, এবং এর মধ্যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হলো গার্মেন্টস, এবং আমরা আমেরিকা থেকে বাংলাদেশে ইম্পোর্ট করি মাত্র $2.2 বিলিয়ন। সো এই মানে ট্রাম্পের মূল লক্ষ্য হলো এই ট্রেড ডেফিসিটটা কমানো। বাংলাদেশের সাথে যে 6.2 বিলিয়ন ট্রেড ডেফিসিটটা আছে, এটা আমরা কিভাবে কমাতে পারি। সো এই জায়গাটাতে মানে ইটস এ লং প্রসেস। ডেফিনেটলি ইটস এ লিটল Okay. বিট সাই অফ রিলিফ। এই কারণে হ্যাঁ আমাদের কিছুটা প্রোগ্রেস হবে, কিন্তু যেভাবে এটাকে সেলিব্রেট করা হচ্ছে, আমি মনে করি যে Okay. এভাবে সেলিব্রেট জি না করলেও হতো। জি। ইটস এ মার্জিনাল হ্যাঁ গেইন। এত আমাদের আরো আপনি যেটা বলছেন উই হ্যাভ এ লং ওয়ে টু হ্যাঁ মানে উল্লাস করার মতো সময় এখনো আসেনি, তেমন কোনো অর্জনই হয়নি। হাসান ফেরদৌস আপনার কাছে যাব। একটু হয়েছে, হ্যাঁ বাট হ্যাঁ মানে ওয়ার্ক ইন প্রগ্রেস বাট ইটস নট দ্য এন্ড অফ দ্য রোড, যেটি আপনি হাসান ফেরদৌস আপনার কাছে আমার প্রসঙ্গ। এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ উইনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ ট্যারিফ, যেটি কদিন আগেও সবাই পাগলামি মনে করতেন, এখনো মনে করছেন অনেকেই। এটি একটি প্রশ্ন, আপনি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলুন। আরেকটি হচ্ছে বাংলাদেশ আমেরিকার সাথে $10 বিলিয়ন ব্যবসা করে, ইন্ডিয়া করে 90 বিলিয়ন, তাদের উপরে 25% প্লাস দ্য বেস লাইন আছে। আই ক্যান কেয়ারলেস অ্যাবাউট ইন্ডিয়া, দ্যাটস না মাই পয়েন্ট। বাংলাদেশের ব্যাপারটি একটু যদি বুঝিয়ে বলেন। সেকেন্ড আরেকটি আমার কাছে যেটি এসেছে সেটি হচ্ছে এরকম, বাংলাদেশের যে আমদানি ইয়াটা আছে, পলিসিতে আছে, এইটি ইট মেক্স নো সেন্স। আপনি যদি BMW একটি গাড়ি ইম্পোর্ট করতে চান, 800% ট্যাক্স। অর্থাৎ আপনি যদি কোনো গাড়ি $1 লক্ষ টাকায় কেনেন, সেটি বাংলাদেশে যে হবে $8 লক্ষ, $800,000, ক্লোজ টু $1 মিলিয়ন। এরকম ভাবে বিভিন্ন শুল্কের আপনি ইন্ডিয়া থেকেও যদি একটি বাইক আনতে চান, যেটি 75,000 90,000 রুপিতে পাওয়া যায় ইন্ডিয়াতে, সেটা বাংলাদেশে এসে হয় 4 লক্ষ, 5 লক্ষ। ডাজ ইট মেক এনি সেন্স? এইটি একটি কথা। আর যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এখন হি ইজ উইনিং দ্য ট্যারিফ, আপনি কি তাই মনে করেন কিনা? শর্ট টার্মে ডেফিনেটলি ট্রাম্প সাহেব উইন করছেন। ট্রাম্প সাহেব নিজেও বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ ট্রাম্প সাহেবের সাথে চুক্তি করবার জন্য উঠে পড়ে লেগেছেন। বিশেষ এক ব্রাজিল ছাড়া নট সিঙ্গল কান্ট্রি হ্যাজ স্টুড আপ টু ট্রাম্প। ট্রাম্পকে প্রতিবাদ করেননি, তার ট্রাম্পের সাথে পাল্টা কঠোর প্রস্তাব তারা উত্থাপন করেননি, মেনে নিয়েছেন এবং ট্রাম্পকে আমরা বলবো মাখন লাগিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, করে যাচ্ছেন। যেমন বাংলাদেশ মনে করা যায়, আমরা কি করছি, বা আমরা ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য 25টি বোয়িং বিমান কিনছি $7 বিলিয়ন খরচ করে। আমাদের কারেন্ট ডেফিসিট হতে গিয়ে $6 বিলিয়ন, সেখানে আমরা শুধুমাত্র এক বোয়িং কোম্পানির কাছ থেকে $7.5 বিলিয়ন খরচ করে 25টি বোয়িং কিনছি, যার কোনো প্রয়োজন আমাদের নেই। এবং এই বিমানটা কিনছি আমরা উইদাউট কনসাল্টিং উইথ দ্য টেকনিশিয়ান, যারা এটা চালাবে, যারা এটা ব্যবহার করবে, সেই বিমানের সঙ্গে কোনো কথা না বলি করছি আমরা সয়াবিন কিনছি, আমরা গম কিনছি, আমরা তুলা কিনছি, তেল কিনছি আমরা, এবং অনেক ক্ষেত্রে যা দামে অনেক বেশি পড়ে যাবে।
অনেক লেস কম্পিটিটিভ। আমরা শুধুমাত্র আমেরিকায় খুশি করবার জন্য করছি আমরা এই কাজগুলি। বলা হচ্ছে যে এর একটা রাজনৈতিক একটা 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 সুবিধা আছে, ডিপ্লোম্যাটিক্যালি ইউনুস সাহেব আমাদের চিফ অ্যাডভাইজার এবং তার তার ক্ষমতাসীন দল সুবিধা পাবে। আই এগ্রি, বাট লং টার্মে আমরা বাধা পড়ে যাচ্ছি। আমি এর আগে প্রোগ্রামে বলেছিলাম যে এনডিএ এর কথা, শুধু বাংলাদেশ না, সব দেশের সঙ্গে অনেক দেশের সঙ্গে এরকম একটা অলিখিত অপ্রকাশিত চুক্তি হচ্ছে, যে চুক্তি কিন্তু মূলত রাজনৈতিক, অর্থনৈতিক নয়, বাণিজ্যিক নয়। যেমন ধরা যে আমাদের সাথে যে এনডিও হচ্ছে, সেই এনডিওতে আমাদের বলা হচ্ছে যে চীনের কাছ থেকে তোমরা এইসব কিনতে পারবে না, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা করতে পারবে না, চীনের কাছ থেকে তোমরা বিমানের যন্ত্রাংশ কিনতে পারবে না। মানে চীনকে ঠেকানোর একটা সুবিধাজনক পথ হচ্ছে আমাদের উপরে ট্যারিফ ইম্পোজ করা, এবং আমরা মেনে নিচ্ছি। ফলে আপনার প্রশ্নোত্তরে বলি জিতছে কে? ক্লিয়ারলি ট্রাম্প সাহেব দিচ্ছেন শর্ট টার্ম ডেফিনেটলি, কারণ আমরা জানি যে এই ট্রেডের ফলে যে সারা বিশ্ব জুড়ে যেই ডিস্টেবিলাইজেশন শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করবে, তার লং টার্ম প্রভাব কিন্তু আমেরিকাতে পড়বে। আপনারা দেখেছেন আজকের যে সর্বশেষ রিপোর্ট কি আমাদের ইনফ্লেশন বাড়ছে। Not only that, one of the worst job report. আমরা সিগনিফিকেন্টলি পিছিয়ে পড়ে আছি আমরা। ফলে অলরেডি কি দেখতে পাচ্ছি আমরা যে প্রভাব পড়েছে ট্রাম্পের এই ওভারঅল ফিসক্যাল পলিসি এন্ড ইকোনমিক পলিসি প্রভাব পড়া শুরু করেছে। লং টার্মে কি হবে ঈশ্বর জানেন। শুধু আমি বাংলাদেশের কথা বলি, আমি ঠিক আছে, আমি নকিব ভাইয়ের কথায় মেনে নিলাম যে আমাদের তো 50% হতে পারতো, 50 না হয়ে 35 হয়েছে, এতে আমরা শুক্র আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমি মনে করি এবং এগ্রি করে বলছি আমি যে আমাদের অন্য পথ ধরতে হবে। আমেরিকাকে তুষ্ট করার পথ একমাত্র পথ নয়, আমাদেরকে খুঁজতে হবে নতুন বাজার। কোথায়? ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে। আমরা পুরোপুরি নির্ভর করে আছি দুটো বাজারের উপরে, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ। উই নিড টু ডাইভার্সিফাই। শুধুমাত্র প্রোডাক্ট, শুধুমাত্র ডেস্টিনেশন নয়, প্রোডাক্টস ঘুরে ফিরে আমাদের প্রোডাক্ট একই গার্মেন্টস। উই নিড ডাইভার্সিফাই বোথ প্রোডাক্টস এন্ড ডেস্টিনেশনস। জি, যেটি দেখুন এটি আমরা ট্রেড ডিলের কথা বলছি, আমদানি রপ্তানি। সেখানে আরেকটি দেশ আপনাকে বলছে যে কোন দেশের সাথে তুমি বন্ধুত্ব করতে পারবা, কোন দেশের সাথে বন্ধুত্ব করতে পারবা না, কোন দেশ থেকে তুমি আমি ছাড়া অন্য কোন দেশের থেকে তুমি ক্রয় করতে পারবা অথবা ক্রয় করতে পারবা না। হু আর ইউ টু ডিকটেট দ্যাট পলিসি? ইটস অ্যান ইন্টারনাল পলিসি অফ এন কান্ট্রি। এটি একটি ব্যাপার। আমি নেলসন ম্যান্ডেলার আমি শিওর আপনারা দুজনই দেখেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল তোমাকে তো এখন আমেরিকা হেল্প করছে, ইউকে হেল্প করছে, কিন্তু তুমি এই প্যালেস্টাইনিয়ান প্রসঙ্গে এমনভাবে কথা বলো যেন যে তুমি তাদের বিপরীতে কথা বলছো। তো অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছিলেন যে আমেরিকার একটা প্রবলেম আছে। দ্য প্রবলেম হচ্ছে দে থিঙ্ক দেয়ার এনিমি শুড বি মাই এনিমি। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে আমি যখন তোমাদের কোনো রকম হেল্প পাইনি অ্যাপারটাইড সময়ে, আমি ফিলিস্তিনে গিয়েছি, তারা মুক্ত হস্তে আমাকে গ্রহণ করেছে এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং করেছে। আমি কিউবাতে গিয়েছিলাম, তখন তারা সব রকম আশ্বাস দিয়েছে এবং কাজ করেছে, তখন তোমরা আমার পাশে ছিল না। সো হাউ ডু ইউ থিঙ্ক আমি তাদেরকে এখন ছেড়ে দিব? দ্যাটস এই ধরনের যে কারণে এই কথাটা বললাম। হাসান ফেরদৌস এবং নাকিবুর রহমান, আপনার দুজনই কি মনে করেন আমাদের দেশে এরকম কেউ আছে, কোন নেতা আছে? না, আমরা অনেক দুর্বল হাবিব ভাই, আমরা অতি দুর্বল। 100% আমাদের সাউথ আফ্রিকা অনেক বড় একটা দেশ, অনেক বড় একটা ইকোনমি, মেনে নিলাম। প্লাস ম্যান্ডেলা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, স্বীকৃত, সম্মানিত একজন। সে অর্থে আমাদের কোনো ম্যান্ডেলা নেই। আমি সেটাই বলছিলাম যে আমাদের নেই। ফলে এটা দুটো অবস্থাটা কম্পারেবল না। কিন্তু আমি এগ্রি, আমি আপনার কাছে মানে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। আমাদের দুর্ভাগ্য যে এরকম কেউ আমাদের নেই, আমি সেটাই বলছিলাম। জি, অফকোর্স এভরি কান্ট্রি নিডস এ ম্যান্ডেলা, এভরি কান্ট্রি দ্যাট ক্যান, যারা দাঁড়াতে যায় পায়ের উপরে, দে নিড এ ম্যান। আমি সাথে অ্যাড করি কিভাবে এই ট্রাম্প প্রশাসন ট্যারিফকে, এই ট্রেডকে পলিটিক্যালি ব্যবহার করছে। ভালো এক্সাম্পল হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো ঠিক ট্রাম্পের কায়দায় একটা কু করার চেষ্টা করেছিলেন, পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পরে তিনি একইভাবে কু করার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে এখন মামলা শুরু হয়েছে। কেমন কু করার অভিযোগে মামলা। ট্রাম্প সাহেব কি বলেছেন? বলসোনারোর বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে,
তুমি মামলা করেছো, তোমার সে কারণে তোমার জন্য 50% ট্যারিফ বসাচ্ছি আমরা। ক্যান ইউ বিলিভ ইট? আমার দেশে একজন লোক অন্যায় করেছে, খুন করার চেষ্টা করেছে, আমার ডেমোক্রেসিকে হরণ করার চেষ্টা করেছে, তার নামে মামলা হচ্ছে, আর তুমি বাইরে বসে বলছো যে তার নামে মামলা ড্রপ জি করতে হবে। আমি আপনার সাথে একেবারে একমত। I mean, this is so astounding. Now, this guy, this orange guy is really lunatic. এটা বলতে আমি অদ্দূর যাবো না, আমি অদ্দূর যাবো না, না আমি অদ্দূর যাচ্ছি, যাবো না। আমি যাচ্ছি, আপনারা আসতে পারেন আমার হাত ধরে কিছু দূর। তাহলে আমার একটু সাহসটা বাড়বে, আমারও সঙ্গী দরকার। এনিওয়ে, Still is our president. ইয়াস, দেখুন আপনি ব্রাজিলের কথা বলছিলেন, ব্রাজিলের উপর বেস লাইনের উপর আরো 50% আরোপ করা হয়েছে। Correct. এটা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত আক্রোশ, এর সাথে দু দেশের পলিসির কোনো সম্পর্ক নেই। আফ্রিকান এবং আরো নেশনদের মজা কি জানেন? আর মজা হচ্ছে যে ব্রাজিলের সঙ্গে আমেরিকান সারপ্লাস। Yes, absolutely. এক্সপোর্ট করে দেন ইম্পোর্ট। Yeah. সারপ্লাস সেখানে তাদের ব্যবসা। আপনি জানেন আফ্রিকার একটি নিঃস্ব দেশ লেসোথো, তার উপর 50% ট্যারিফ বসানো হয়েছে। নিঃস্ব একটি দেশ। আমরা যদি মনে করি বাংলাদেশ দরিদ্র, এরা হলো হত দরিদ্র। আফগানিস্তান 40%। আফগানিস্তান, সিরিয়া 41%। আমি আপনার সাথে গতকাল কথা বলছিলাম, আমি ডাবল চেক করেছি, আপনাকে একটি লিঙ্কও পাঠিয়েছি, আপনি দেখে নিন। 41% সিরিয়ার উপর, কোন যুক্তিতে? ওকে। তারপর ইকোনমিস্টরা এখন বলছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ইম্পোজ করছে ট্রাফিক, এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে, করার সম্ভাবনা খুব বেশি। এটা হাবিব ভাই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত মডার্ন ইকোনমিতে যতগুলা ট্রেড ওয়ার হয়েছে এবং ট্যারিফকে ওয়েপেনাইজ করা হয়েছে, ইট নেভার এন্ডেড ওয়েল। আপনার তো বেশি দূর যাওয়ার দরকার নাই। আপনি স্মিথ এন্ড হলি, যেটি 1931-এ হয়েছিল এ দেশেই, তারপরে কি হয়েছিল? 4% ছিল আনএমপ্লয়মেন্ট, তারা যখন এটা ইম্পোজ করেন 8 বছরে হলো 16%। এবং এখন যেটা হচ্ছে যে অনেকেই ট্রাম্পকে তুষ্ট করার জন্য মানে একটা স্টপ গ্যাপ একটা সিদ্ধান্ত নিয়ে তারা ট্রাম্পকে তুষ্ট করছেন, বাট ইন লং রান এভরিবডি উইল কাম আপ উইথ এ স্ট্র্যাটেজি দ্যাট ইজ গোইং টু বি এ ডিজাস্টার ফর ইউএস। আমি আসছি আপনার কাছে, হাসান ফেরদৌস, আপনার কাছে আমি একটু পুনরায় ফেরত যাচ্ছি, কারণ বাংলাদেশ প্রসঙ্গে আমি এখন চলে যাব কিছুক্ষণের মধ্যেই। এই প্রসঙ্গটা আমি শেষ করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী মিড টার্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দুজনেই যোগ দিবেন এই কথায়, সেটা হচ্ছে টেক্সাসের রিডিস্ট্রিক্টিং। আমি বেশি সময় দিব না। রিপাবলিকানরা রিডিস্ট্রিক্ট করছেন। দর্শক আপনারা যারা দেখছেন, রিডিস্ট্রিক্টিং হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে আপনি এমনভাবে ভাগ করবেন যাতে আপনি এখানে জয়ী হন। দিস ইজ বেসিকলি ইন প্লেন ইংলিশ ইট মিনস। হাসান ফেরদৌস, রিপাবলিকানরা বলছেন এই রিডিস্ট্রিক্টিংয়ের মাধ্যমে তারা 5টি আরো সিট পাবেন। এটি অনেকেই বলছেন দিস ইজ আনএক্সেপ্টেবল, দিস ইজ রেসিস্ট, কিন্তু আমরা জানি রিপাবলিকানদের হিস্ট্রিতে এটি তারা করে থাকেন সবসময়। খুব ছোট করে বললেই হবে, আমরা অন্য প্রসঙ্গে যাবো এরপর। ট্রাম্প সাহেব জানেন যে মিড টার্মে বিপর্যয় ঘটবে। ট্রেডিশনালি সবসময় ক্ষমতাসীন দল মিড টার্মে বড় রকমের বিপর্যয়ের মুখোমুখি হয়। হয়তো মনে থাকতে পারে ওবামা সাহেব তার প্রথম টার্মে 2008 সালের নির্বাচনের পরে 60টি সিট হারিয়েছিলেন তিনি, 61 সিট তিনি হারিয়েছিলেন হাউসে, সিনেটও হারিয়েছিলেন তিনি, এবং সেকেন্ড টার্মেও তিনি, আমার মনে নেই এক্স্যাক্টলি, মেবি 39 সিট তিনি হারিয়েছিলেন। মানে মিড টার্মে ভোটাররা তাদের অসন্তুষ্টি প্রকাশের জন্য এই ভোটের মাধ্যমে তাদের ক্ষোভটা প্রকাশ করে। আমরা কি জানি, একটু আগে কথা বললাম আমরা, ইনফ্লেশন বাড়ছে, চাকরি এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, মানে ক্রোধ বাড়ছে। আমাদের পকেট থেকে, আমাদের পকেট বুক ইস্যুই তো আমার মূল ফ্যাক্টর ভোট দেওয়ার পক্ষে বিপক্ষে। আমরা ফিল করছি কি যে এই গভর্নমেন্ট আমার পক্ষে কাজ করছে না। আর ওয়ান্স এই যে বাজেট পাস করলাম আমরা, এই বাজেটের এফেক্ট যখন হবে তখন থেকে আমরা বোঝা শুরু করবো কি আমার স্কুলে অভাব শুরু হবে, মাস্টার কমে যাবে, ডাক্তার কমে যাবে, মেডিকেল কাটছাট হবে, মানে প্রতিটি মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কম বিত্তবান মানুষ আক্রান্ত হবে। কেমন? ফলে মিড টার্মে অলমোস্ট ডেফিনেটলি ডেমোক্রেট যদি নাটকীয়ভাবে বিপর্যয়ের মুখে না হয়, এই মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প সাহেবের দল রিপাবলিকানরা ভালো রকমের বিপর্যয়ের মুখোমুখি হবে। তাদের দরকার কমপক্ষে 5টি সিট। এখন এই মুহূর্তে 5টি সিট দরকার ডেমোক্রেটদের ওভারকাম ক্ষমতা ফিরে পাওয়ার জন্য।
মানে হাউসে কংগ্রেসে হ্যাঁ, হ্যাঁ। হাউসে ফিরে পাওয়ার জন্য, বাবুটা ঠিক বলেছেন আপনি। আর ট্রাম্প সাহেবের প্রয়োজন ওই 5টি সিট, যে 5টি সিট তারা এবার হারাবে, সেই 5টি সিট কোথেকে আমি 5টি সিট বাড়তি আনবো, সেইখানে যাচ্ছি আমি, যেখানে আমি গ্যারান্টিড যে আমি আমার 5টি সিট ফিরে পাবো। হ্যাঁ। কেমন, কোথায়? রেডেস্ট স্টেট মনে করা যাক টেক্সাস। এবং টেক্সাসে আমরা কি করতে যাচ্ছি, আমাদের যে ম্যাপ আছে, ইলেকট্রাল ম্যাপ, তা কিভাবে কাটবো আমরা, জি। যাতে করে আমার ভোটগুলি একসঙ্গে থাকে আর ডেমোক্রেটদের ভোটগুলি ডাইলিউট হয়ে পড়ে। ওরা দুর্বল হবে ভোট দেবার সময়, আমার লোকেরা সংঘবদ্ধ হবে। শুধুমাত্র টেক্সাসে নয়, টেক্সাসে, নিউ হ্যাম্পশায়ারে, ওহাইওতে, এই 3টে স্টেটে এই মুহূর্তে টার্গেট করা হয়েছে নতুন রিডিস্ট্রিক্টিং করে কমপক্ষে 5টি সিট বা তার চেয়ে বেশি সিট রিগেইন করার। শুরুতে বলেছেন এতে ক্ষতি কার, টার্গেট কারা? যেমন টেক্সাসে যে 5টি সিট হারানোর কথা বলছি আমরা, সেই 5টি সিটই কিন্তু মূলত নন হোয়াইট, অশ্বেতকায় অঞ্চল। তার মানে কালো মানুষ, আমাদের মতো ব্রাউন মানুষ, বহিরাগত মানুষ, তাদের যেখানে তারা মুখ্য বসবাস করে সেসব জায়গায় আমরা হারাবো। ফলে আমার পছন্দের নির্বাচিত প্রতিনিধির বদলে আমি বাধ্য হবো কাকে গ্রহণ করতে? নতুন একজন শ্বেতকায়কে। এবং এটা ক্লিয়ারলি একটা রেসিস্ট উদ্যোগ, আনডেমোক্রেটিক উদ্যোগ। জনগণের নাগরিক অধিকারের, গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করে অস্বীকার না, স্বীকার করে নিচ্ছেন, কেড়ে নিচ্ছেন আপনি অধিকারটি। মানে অস্বীকার বলছি, আমার অধিকারকে তো আপনি অস্বীকারই করবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এটা শুধু জি রাজনৈতিক ভাবে ওপেনলি একটা রেসিস্ট এবং আনডেমোক্রেটিক। জি, ধন্যবাদ নাকিবুর রহমান। আমাদের হাতে সময় কম, কিন্তু আমি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আগামী, আজ থেকে 4 দিন পর অগাস্টের 5 তারিখ এটি অ্যানিভার্সারি হতে যাচ্ছে। অনেকেই বলছেন আগামী 3-4 দিন অত্যন্ত ক্রুশাল বাংলাদেশের জন্যে। সে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখছি চূড়ান্ত পর্যায়ে ডিসইউনিটি, যত পলিটিক্যাল পার্টিজ আছেন তাদের মধ্যে একটা ডিসইউনিটি দেখা যাচ্ছে। আমরা এও শুনছি যে আওয়ামী লীগ গোপনে আঁতাত করছে এবং তার প্রচুর পরিমাণ অর্থ ঢালছেন বাংলাদেশের লোকাল রাজনীতিতে, যাতে করে বিশৃঙ্খলা তৈরি হয় বেশি করে। এই 3টি জিনিস আপনি যদি সংক্ষেপে 2 মিনিটে থেকে 2.5 মিনিটের মধ্যে বলতে পারেন। জি, অনেক ধন্যবাদ। এটা খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে আমরা আছি। অনেক ধরনের গুজব বাংলাদেশে ডালপালা মেলে এবং কিছু কিছু গুজব মাঝে মাঝে সত্যিতে পরিণত হয়। আমরা দেখেছি গত কয়েকদিন আগে একজন অ্যাক্টিভ মেজর, যিনি প্রায় 50 দিনের উপরে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। আর্মির তত্ত্বাবধানে তিনি আছেন। তিনি প্রায় 400-র উপরে আওয়ামী লীগের কর্মীদেরকে সশস্ত্র ট্রেনিং দিচ্ছিলেন একটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য। সো এ ধরনের একজন গ্রেফতার হয়েছে এবং আরো বেশ কিছু হয়তো জায়গায় এ ধরনের প্রচেষ্টা চলছে। কিন্তু আমি বিশ্বাস করি যে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশে যেই পরিমাণ অত্যাচার নির্যাতন চালিয়েছে এবং কর্মীদেরকে শেষ মুহূর্তে বিপদের মুখে ফেলে দিয়ে নেতৃবৃন্দ পালিয়ে গিয়ে এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছে, বাংলাদেশে তাদের পক্ষে ফিরে আসা এবং রাজনৈতিক ভাবে আবার রিহেবিলিটেড হওয়া, এটা মানে আমার রাজনৈতিক বুদ্ধি বিবেচনাকে আমি মানে আই উইল বি শকড। আমি আমার রাজনৈতিক বুদ্ধি বিবেচনাকে আমি বেসিক্যালি জলাঞ্জলি দিব যদি আই ক্যান পুট মাই রেপুটেশন অন স্টেক, যে যদি আওয়ামী লীগ আবার বাংলাদেশে পুনর্বাসিত হয়। আমি বিশ্বাস করি এটা সম্ভব না। বাট এট দ্য সেম টাইম, যখন এই বিপ্লবের যারা অংশীদার, স্টেক হোল্ডার, তারা যখন নিজেদের মধ্যে একেবারে একটা মারমুখী অবস্থান করে এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ এবং ছোটখাটো বিষয় নিয়ে বিভেদে জড়িয়ে পড়ে, তখন কিন্তু এই আশঙ্কাগুলা বারবার চলে আসে। সুতরাং ডেফিনেটলি সবাই সবকিছুতে একমত হবেন না, এবং এই ডাইভার্সিটিটাই গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমি একভাবে একটা জিনিস চাবো, আরেকজন আরেকভাবে চাবে। সো উই হ্যাভ টু কাম টু এ কমন গ্রাউন্ড। সব বিষয় নিয়ে যাদের মধ্যে যে সব বিষয়গুলো নিয়ে যেই ঐক্যমত হবে, সেটাকে আমরা প্রথমে ইমপ্লিমেন্ট করব। তারপরে অন্যান্য যে জায়গাগুলোতে আমরা কাছাকাছি আসতে পারি, মিডল গ্রাউন্ডে এসে উই ক্যান সলভ এভরিথিং অন দ্য ডিসকাশন টেবল।
সো এই ম্যাচুরিটিটা এখন যারা এই বিপ্লবের যারা অংশীদার আছেন, স্টেক হোল্ডার আছেন, তাদেরকে মাথায় রেখে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। ডেফিনেটলি অনেক বিষয়ে অনেক মতানৈক্য থাকবে, দ্যাটস ফাইন, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। রাইট। কিন্তু কয়েকটা ফান্ডামেন্টাল বিষয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, এই বিষয়গুলা নিয়ে কোনো ধরনের যেন আশঙ্কা না থাকে, এই বিষয়টা সবাইকে নিশ্চিত করতে হবে। জুলাই সনদ নিয়ে কিছু প্রশ্ন আছে, এটা সংবিধানের সাথে সংযুক্ত হবে কি হবে না, এই বিষয়গুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, আমি বলছি না যে এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু there is nothing that cannot be solved on the discussion table. ডিসকাশন কন্টিনিউ করতে হবে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, একজনকে অন্যজনকে স্মিয়ার ক্যাম্পেইন যেটা হচ্ছে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের নিজেদের যে বিভেদ, নিজেদের যেই ডিফারেন্ট মতামত, সেটা আমরা প্রচার করব এবং এটার স্পেস থাকতে হবে, সহনশীলতা বাড়াতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম কোনো ধরনের অনৈক্যের ফাঁক দিয়ে যেন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শক্তি আবার বাংলাদেশে তাদের সেই বীজদাত স্থাপন না করতে পারে, এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আপনি যেটি বলছেন, বাংলাদেশ দেশের মানুষ, গণতন্ত্র, ভোট অধিকার, এই নিশ্চিত হওয়া দরকার। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাচ্ছি। এই যে জুলাই চার্টারের কথা আমরা শুনছি, বিএনপি বলছেন এটা সংবিধানের সাথে যুক্ত করা যাবে না, এটাতে তারা রাজি নয়। কেন রাজি নয়, এটি আপনার কাছে শুনবো। দ্বিতীয় হচ্ছে, 1 বছর তো হয়ে গেল, আর কদিন পর 1 বছর হবে, এর যদি আপনি হালনাগাদ করেন, কি পেলাম আমরা, কি পেলাম না, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে, জুলাইয়ের 5 তারিখের পর কি হবে, হবেটা কি? অগাস্টের 5, আমি দুঃখিত, থ্যাংক ইউ, অগাস্টের 5 তারিখের পর। প্রথম প্রশ্ন বলি, তফাৎ হচ্ছে এই যে বিএনপি মনে করছে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে যথেষ্ট, একে সাংবিধানিক বা আইনগত কোনো স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই জুলাই সনদে। তার মূল কারণ যে যারা ক্ষমতায় যাবে তাদেরকে যদি আগে থেকে বেঁধে দেওয়া হয় তোমাকে এইসব করতে হবে, বিএনপি মনে করে তার জন্য খুব একটা কন্ডিউসিভ না। সে ফর্মালি স্বীকার করে নিচ্ছে এই শর্তগুলিকে, কিন্তু এটা কোনো আইনগত ভিত্তি দিয়ে তারা রাজি নয়। কিন্তু আমরা জানি এর পিটফলটা কি। এই আমাদের বিগত সরকার, হাসিনা সরকারই কিন্তু পরিবর্তনের রাজনৈতিক সনদ তৈরি করেছিল। সনদ সবই ভালো কথা আছে, কিন্তু সমস্ত যে কথাগুলো বলছি আমরা আজকে, ভোটাধিকার, মানবাধিকার ইত্যাদি ইত্যাদি সবই সেখানে লেখা আছে, এবং তারা একটাও তারা পালন করেনি। তার মূল কারণ এর কোনো আইনগত ভিত্তি ছিল না। একটা স্টেটমেন্ট, একটা ঘোষণা, তার কোনো মূল্য ক্যারি করে না যদি না তা এক্সিকিউট করা হয়। সে কারণেই প্রয়োজন এই জুলাই সনদকে সাংবিধানিক ভাবে, আইনগত ভাবে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর, আপনি বললেন কি পেয়েছি, আপনি কি বলেন কি? আমরা 15 বছরের একটা অভাবিত, অসম্ভব একটা দুঃশাসনকে অতিক্রম করে চলে এসেছি। আমি বিশ্বের কয়টা দেশ এত সহজে, এত কম সময়ে, এত বিশাল একটি ফ্যাসিস্ট সরকারকে পরাস্ত করতে পেরেছে? এবং কারা করলো? ছাত্ররা, যাদের নেতৃত্বে কাজটা হলো। অভাবিত। ফলে যদি কেউ প্রশ্ন করে কি পেলাম, বিপ্লব পেয়েছি আমরা, যে বিপ্লবের জয় আমাদেরকে একটা ফ্যাসিজম থেকে উদ্ধার করেছে। এখন প্রশ্ন, এর পরে কি? যে কোনো বিপ্লবের পরে আসে কি প্রতি বিপ্লব। কারণ যারা ক্ষমতা হারায় তারা অপেক্ষা থাকে আবার ক্ষমতায় ফিরে যাবার জন্য। কারণ ক্ষমতা থাকা মানেটা কি? ক্ষমতা থাকা মানে জমি বানানো, ব্যবসা বানানো ইত্যাদি ইত্যাদি, এবং সবগুলি তো বিপদের মুখে ক্ষমতা চলে যাওয়ার ফলে ফলে দে উইল অলওয়েজ ট্রাই টু কাম ব্যাক। এখন যা ঘটছে বাংলাদেশে সবই সেই পতিত সরকারের সমর্থকদের, সেই স্বৈরাচারী সরকারের সমর্থকদের কর্মকাণ্ড। একটু আগে ভালো বললেন নকিব ভাই, 400 সশস্ত্র সদস্য নিয়ে বাহিনী গঠন করা হচ্ছে। কি লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে যেই গণতন্ত্রের সংগ্রাম করে আমরা একটা ধাপ এগিয়েছি, যে ফ্যাসিবাদকে পরাস্ত করেছি আমরা, তাকে আবার টেনে ক্ষমতায় নিয়ে আসা। ফলে পেয়েছে কি, তার চেয়ে বড় কথা কি হতে পারে, ভয়টা কোথায়? 30 সেকেন্ড। একদম শেষ কথা বলছি, আমি মনে করি যে বাংলাদেশ অভাবিত অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রধান প্রমাণ হচ্ছে বাংলাদেশের প্রতিটি স্তরে আমরা দেখছি মানুষ এখন সচেতন। একটা ছোট্ট এক্সাম্পল পেশ করি আমি। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একটা দাবি, একটা নির্দেশ জারি করেছিল, মেয়েদের এই পোশাক পরতে হবে। 24 ঘন্টা যায়নি, প্রতিবাদের মুখে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে তারা বাধ্য হয়েছে। তার মানেটা কি?
আমরা মানুষরা, সাধারণ লোকেরা, ব্যাংকের কর্মচারীরা অনেক অনেক বেশি সচেতন, অনেক বেশি ভোকাল। বলে আপনার হাতে হাবিব ভাই, নাকি ভাই আপনার হাতে, আমার হাতে, আমাদের সবার হাতে অনেক ক্ষমতা আছে এই মুহূর্তে, কারণ আমরা এখন কথা বলতে পারি এবং আমাদের কথা বাস্তবায়ন করার শক্তিও আমরা অর্জন করতে পারি। বলে আই এম রিয়েলি রিয়েলি হোপফুল ফর এ বেটার, much prosperous and much more democratic বাংলাদেশ। অগাস্ট 5 তারিখের আগে আমরাও আশা করব আমেরিকা যেরকম একটি শক্ত গণতন্ত্র সংবিধান আছে, সেরকম সংবিধান আসবে এবং আমরাও ধীরে সুস্থে হলেও একটি সুখী সমৃদ্ধির দেশের দিকে যাব। সমস্যা আসবে, অবশ্যই আসবে। রাকিবুর রহমান, হাসান ফেরদৌস, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।